কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডাবল ইঞ্জিনে সওয়ার বাংলার উন্নয়ন, রাজ্যের অর্থনীতিকে জোরদার করতে উদ্যোগ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি কি বিষয়ে আলোচনা হয়েছে আরো জানবো ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধির কাছ থেকে। ভেঙ্কটেশ্বর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যের আর্থিক উন্নয়নে সেই উন্নয়নকে আরো শক্তিশালী করার বিষয়ে যেমন কথা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা, জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা, অটল পেনশন যোজনা, এই সমস্ত বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, যে প্রকল্পের সুবিধা কিন্তু ইতিমধ্যে এ রাজ্যের মানুষ বঞ্চিত ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত হয়েছেন। এবং পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও তুমি জানো যে এর আগেও আমরা দেখেছিলাম যে রাজ্য বিজেপি যারা সাংসদ রয়েছেন তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছিলেন, তারপর আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। ফলে একদিকে যেমন অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের সুবিধা যাতে সমস্ত বরাদ্দ রাজ্য পায় সেই বিষয়ে যেমন কথা হয়েছে, পাশাপাশি বিভিন্ন পাবলিক সেক্টর সেগুলোকেও কিন্তু আরো শক্তিশালী করা হবে এমনটাও কিন্তু সেই বৈঠকে উঠে এসেছে। অর্থাৎ আজকের যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যে পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকবে, সবসময় সমন্বয় রেখে তারা কাজ করবে, সেই আশ্বাসও কিন্তু আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে দিয়েছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। রাজ্যে এবার 125 দিনের কাজ, 100 দিনের কাজ বেড়ে 125 দিনের কাজ, আর 1 জুলাই থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে 125 দিনের কাজ। গ্রামীণ কর্মসংস্থানে বড় ভরসা, 125 দিনের কাজ। দিল্লিতে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর বৈঠক। গ্রামীণ কর্মসংস্থানে 700 কোটি টাকা কেন্দ্রের। सैंक्शन लेटर दिया प्रधानमंत्री ग्राम सड़क योजना में 2 फेज में 1000 करोड़ के आसपास, कुछ ही कम 1000 करोड़। और इस महीने लास्ट डेट है हमारा मनरेगा का, उसका बाद नया स्कीम आ रहा है ग्रामीण रोजगार क्षेत्र में, उसके ऊपर भी इस महीने में काम करने के लिए 700 करोड़ से ज़्यादा उन्होंने आज सैंक्शन लेटर दिया और रुपया ट्रांसफर भी हो जाएगा। जिस तरीके से पिछले सरकार भ्रष्टाचार किया है, सरकार का रुपया को इधर उधर किया है, और किसान विरोधी जो सरकार था, जिस तरीके से किसान के ऊपर अत्याचार हुआ, प्रधानमंत्री फसल बीमा योजना से लेकर प्रधानमंत्री सिंचाई योजना से लेकर कैसे हम लोग बंगाल के किसान का साथ खड़ा रहे, वो भी रोड में माननीय मंत्री जी ने बता दिया। आने वाला 20 जून वो स्टेटहुड डे है, उस दिन जैसे से प्रधानमंत्री जा रहा है वहाँ PM किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। कृषि और ग्रामीण विकास मंत्री के नाते दिल रोता था पश्चिम बंगाल की हालत देख के। प्रधानमंत्री जी के नेतृत्व में कई योजनाओं का लाभ पश्चिम बंगाल की जनता को मिल सकता था, लेकिन कई योजनाएं तो पश्चिम बंगाल की सरकार ने शुरू ही नहीं की। एक ही काम को बार बार कर दिया गया, पैसे निकाल लिए। ये महीना मनरेगा का आखिरी है, बचे हुए दिनों के लिए तत्काल जितनी मैंडेज की जरूरत थी, राशि की जरूरत थी, वो स्वीकृत किए गए हैं। सड़कें वहां ठीक से बने। खेती के बारे में हम लोगों का तय हुआ है कि एक रोड मैप पश्चिम बंगाल का साइंटिफिक रोड मैप बनाएंगे हम। अपार संभावनाएं हैं, सस्य श्यामलाम धरती वहां की। सचमुच में हार्टिकल्चर हो, अनाज हो, बाकी खेती हो, फ्लावर्स हो, उनके लिए आदर्श जमीन है। तो खेती और ग्रामीण विकास में कोई कसर नहीं छोड़ेगा। अभी जो काम के लिए जरूरी समझेगी पंचायतें, मुख्यमंत्री जी दिलीप दा जो हमारे वहां के ग्रामीण विकास मंत्री है, उन कामों में खर्च होगा। বাংলা বেদখল, দিল্লিও বেহাত। দিল্লিতে বসেই সংসদীয় দলের ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দফায় দফায় বৈঠকে আজ তৃণমূলের বেসুরো সাংসদরা। সন্ধ্যায় শতাব্দী রায়ের বাড়িতে বৈঠক করেন সাংসদরা। দিল্লিতে শতাব্দী রায়ের বাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারীও। বেরোনোর সময় ভিক্টরি সাইন বাংলার মুখ্যমন্ত্রী।
जीत का रॉय के घर पर इस समय मौजूद हैं और वहां पर देखिए आए थे यहाँ से मुलाकात करके রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সব রকম সহযোগিতা, বাংলার উন্নয়ন ও দেশের নিরাপত্তার স্বার্থে একজোট। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ কাকলি ঘোষ দস্তিদার। यहाँ से मुलाकात करके मिलके जो तमाम देखिए इन्होंने वी साइन भी किया। जीत का रॉय के घर पर इस समय मौजूद हैं और वहां पर देखिए आए थे यहाँ से मुलाकात करके मिलके। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो संसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ है। हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए, उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হলো। পুর কমিশনার স্মিতা পান্ডে প্রশাসক হলেন। কলকাতা পুর আইন মেনে পুরসভা ভেঙে দিল রাজ্য। শুক্রবারই মেয়র পদে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। তারপর কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হলো পুর কমিশনার স্মিতা পান্ডেকে। যেভাবে চলছে সেভাবেই হবে, দ্রুত গতিতেই হবে। কতটা কি চ্যালেঞ্জিং হলো, কিছুটা কি চ্যালেঞ্জিং হবে গোটা বিষয়টা সম্পর্কে? আমি আশা করি সবার সহযোগিতা পেলে ততটা চ্যালেঞ্জিং হওয়ার কথা নেই। আমাদের তো স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছেই, ডিপার্টমেন্ট গাইডও করছে। যেটা অর্ডার আছে সেটাতে তো হাউসটাই করা হয়েছে, সেটা আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ক্লারিফিকেশন চেয়ে নেব যে মানে যেগুলো দায়িত্ব কাউন্সিলররা পালন করতেন সেটা এবার কিভাবে হবে। কলকাতা পুরসভার প্রশাসক হচ্ছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। আমরা দেখছি যে এখানে বোর্ড রয়েছে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পান্ডে এবং কলকাতা পুরসভার যে আইন রয়েছে কলকাতা পুরসভার কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী এই ব্যবস্থা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল স্বয়ং। আমরা জানি যে শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র পদত্যাগ করেন। কলকাতা পুরসভার আইন 1980 অ্যাক্ট অনুযায়ী কলকাতার মেয়র যদি পদত্যাগ করেন তাহলে পুরো মেয়র সহ বোর্ড সেটা ডিসলভ হয়ে যায় এবং তারপর 72 ঘন্টা সময় দিয়ে রিপোর্ট চাওয়া হয় কলকাতা পুরসভার কাছে এবং পুরসভার আইন অনুযায়ী সেই তথ্য পাঠানো হয় পুর ও নগর উন্নয়ন দপ্তরে। তারপর রাজ্য সরকার সেই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 118 নম্বর ধারাতে এই আইন রয়েছে যে কমিশনার হিসেবে যিনি কাজ করছেন অর্থাৎ স্মিতা পান্ডে তাকেই পুর
পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেছেন এবং এই নিয়োগের কথা রাজ্যপাল নির্দেশ দিয়েছেন। পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে এই খবর জানা যাচ্ছে। অর্থাৎ এখন থেকে কলকাতা পুরসভার মেয়র শুক্রবার পদত্যাগ করার পর থেকে যে অচল অবস্থা চলছিল, তারপর আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় যে নির্দেশ এসেছে তাতে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডেই এখন থেকে কলকাতা পুরসভার প্রশাসক। পালিয়েও পার পেল না পুষ্পা। ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, তাকে আজ সকালেই নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করে রাজ্য পুলিশের STF। তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আরো কথা বলবো, ইরন আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলবো। ইরন, আজই কি জাহাঙ্গীর খানকে ফলতায় নিয়ে যাওয়া হবে? দেখো, জাহাঙ্গীর হচ্ছে ফলতার ত্রাস এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং যেই অভিযোগগুলো সামনে আসার পরেই ইতিমধ্যে আমরা জানি তাকে পুলিশ খুঁজছিল। আজকে সকালবেলা নেপালে সে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, যেটা জানা যাচ্ছে যে পরিবার নিয়ে সে নেপাল চলে যেতে চেয়েছিল। যদিও ভারত নেপাল বর্ডার থেকে তাকে গ্রেপ্তার করা STF গ্রেপ্তার করেছে এবং আজ রাতে ঠিক 9:37-এ বাগডোগরা থেকে বিমান করে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায় এবং কলকাতায় নিয়ে আসার পর তৎপরতার সঙ্গে পুলিশ তাকে ওপরের গেট, যেখান থেকে মানুষ সাধারণত প্রবেশ করে এয়ারপোর্টে, সেই গেট থেকে তাকে বের করানো হয় এবং এই মুহূর্তে তাকে ফলতায় নিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর। কারণ তার বিরুদ্ধে যে মামলা বা যা অভিযোগ রিজু হয়েছে তাতে তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো প্রত্যেকটাই ফলতার বিভিন্ন থানায় বা ফলতা অঞ্চলে, এবং যা জানা যাচ্ছে ফলতায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। জাহাঙ্গীর ফলতার বা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বিশেষ করে তার নিজেকে বাদশা মনে করতেন এবং ভোটের সময় আমরা দেখেছি পুষ্পা ঝুঁকেগা নেই, বারংবার তার বক্তব্য সেই। এবং পরবর্তী সময় এমন একটা ঘটনা ঘটে, ভোটে দেখা যায় ভোটের দিন এমন ভোট করেছেন জাহাঙ্গীর, সেখানে নিজের নামের জায়গা ছাড়া বাকি যে কোনো প্রার্থীর ক্ষেত্রে কালি লাগিয়ে দেওয়া, টেপ লাগিয়ে দেওয়া, একাধিক বিষয় কিন্তু তিনি করেছেন। এবং এই ঘটনাটা করার পর যেটা দেখা গেছে যে তারপর ভোট শেষ পর্যন্ত রিপোল করতে হয় এবং রিপোলের দিনও তার আগে তিনি ভোটের রিপোলের আগের দিন তিনি ঘোষণা করেন তিনি ততক্ষণে বিজেপি সরকার বাংলায় তৈরি হয়ে গেছে, তিনি ভোটের যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে দেন এবং দেখা যায় শেষ পর্যন্ত ভোটে তিনি 4th হয়েছেন। তারপর থেকে নিরুদ্দেশ ছিলেন, লাপাতা ছিলেন জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরকে খুঁজছিল পুলিশ এবং STF এর টিম। তারা বিভিন্ন সোর্স মারফত খবর পায় যে নেপাল পালিয়ে যেতে পারে জাহাঙ্গীর এবং সেরকমই একটা ভাবনা চিন্তা সে করছেন। নেপালে গিয়ে পরিবার নিয়ে বসবাস করার পরিকল্পনা কার্যত সে করে ফেলেছিল এবং সেইভাবে, এবং তার যে নতুন লুক নিশ্চয়ই তুমি যদি দেখে থাকবে, আমরা সবাই দর্শকরা দেখেছেন জাহাঙ্গীর যেই সময় ভোটের আগের দিন আমাদের নিউজ 18 বাংলায় বারবার বিব্রত হয়ে হাত জোর করে ক্ষমা চাইছিলেন এবং নিজেকে কোনো রকমে পালিয়ে বাঁচিয়েছিলেন। এবং তখনই তাকে দেখে মনে হচ্ছিল যে ভীষণভাবে ভেঙে পড়েছেন কোথাও। আগের যে তেজ, সেই যে বলেছিলেন পুলিশ অফিসারকে অজয় প্রসাদ শর্মাকে, যে অজয় প্রসাদ শর্মার উদ্দেশ্যে বলেছিলেন যে উনি সিংহামলে আমিও পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু পুষ্পা তো সেই ঝুঁকলো। আজ যখন নিয়ে আসা হলো কলকাতা বিমানবন্দরে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? ইরন, আজ বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল জাহাঙ্গীর খানের? হ্যাঁ, একদমই। দেখো, আজকে আমি সেটাই বলছি, একদমই। দেখো, আজকে যখন তাকে নিয়ে আসা এবং তার যে ছবি সামনে আসছে তাতে দেখা যাবে যে গাল ভর্তি দাড়ি হয়েছে, চুল উস্কো খুস্কো এবং চোখে মুখে একটা পরিষ্কার চাপ স্পষ্ট। এবং জাহাঙ্গীর যখন গাড়িতে করে পুলিশ নিয়ে যাচ্ছে, আমরা সেই গাড়ি ফলো করে ক্রমশ এগোচ্ছি, সেখানে তাকে STF এর টিম মাঝখানে বসিয়ে রেখেছে, টুপি পরে বসে আছে, মুখে মাস্ক পরে রয়েছে যাতে মুখটা ঢেকে রাখার চেষ্টা করা। তবে তার যে প্রকাশ্যে স্টিল ছবি সামনে এসছে, সেই ছবি বলছে জাহাঙ্গীর যথেষ্ট বিপাকে। নিঃসন্দেহে সে হয়তো দাড়ি রেখে নিজের লুক বা নিজের চেহারার একটা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। কারণ জাহাঙ্গীরের এর আগে যে কোনো সময় সংবাদ মাধ্যমে যখনই ছবি দেখা যেত, অলওয়েজ ক্লিন শেপ থাকতেন এবং একদম ফিট গাই, সবসময় একটা সাদা জামা পরার প্রবণতা। জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা, তাকে গ্রেফতার করেছে আজ STF। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং আজই হয়তো তাকে ফলতায় নিয়ে যাওয়া হবে, আগামীকাল আদালতে পেশ।
অবশেষে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, পালিয়েও নিস্তার পেলেন না ফলতার ত্রাস পুষ্পা। ভোটের পর থেকেই উধাও, নেপালে পালানো ছক কষেছিলেন জাহাঙ্গীর, শেষ পর্যন্ত পুলিশের জালে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ফলতার ত্রাস। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতার ত্রাস, তার ভয়ে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। জমি কেনাবেচা থেকে সভা সমিতি, তার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না। বিরোধীদের দাবি ফলতায় আইনের শাসনের চেয়ে জাহাঙ্গীরের নির্দেশই বেশি চলত। ভোটারদের হুমকি, ভোট দিতে বাধা, ফলতায় জাহাঙ্গীরকে নিয়ে অভিযোগের পাহাড়। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিতে সব সময়। আমরা সব সময় ভয় হয়ে থাকি, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। 26-এর ভোটে ফলতায় তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীরের ভোট সন্ত্রাসের জেরে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই ভোটে প্রচারের শেষ দিনে ময়দান ছেড়ে পালিয়ে যান জাহাঙ্গীর। রাজ্যে পালাবদলের পরই পলায়ন পুষ্পার। বাঘ থেকে একেবারে বিড়াল, সন্ত্রাস উধাও, ভোটেও ফলতায় শোচনীয় পরাজয়, জামানত বাজেয়াপ্ত। এসবের মধ্যেই তাঁর রক্ষা কবচ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই উধাও পুষ্পা। গোয়েন্দাদের দাবি নেপালে পালানো ছক ছিল জাহাঙ্গীরের। উত্তরবঙ্গ হয়ে নেপাল সীমান্ত দিয়ে পালানো ছক করেছিলেন। জাহাঙ্গীরকে নেপাল পালাতে সাহায্য করেছিলেন তার ঘনিষ্ঠরা। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে নেপালে যোগাযোগ করেন জাহাঙ্গীর। ছেলেকে নেপালে স্কুলে ভর্তিও করান। নেপালেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা ছিল। পরিকল্পনা সফল হওয়ার আগেই এসটিএফ এর জালে। কিছু বলবেন? 5 জুন কামালগাজী থেকে এনআইএর হাতে গ্রেপ্তার হন শওকত। ডায়মন্ড মডেলের আরেক ত্রাস, এবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর। নিউজ 18 বাংলা। সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক, অপারেশন সিঁদুর, এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত। প্রতিরক্ষার লড়াইয়ে তিনি কি টেক্কা দিতে পেরেছেন জওয়াহরলাল নেহরুকে? ये नया भारत है, घर में घुसकर मारता है। মার খেয়ে মুখ লুকোনোর দিন শেষ, গুলি খেয়ে নীরবে চোখের জল ফেলার দিন শেষ। এই দেশ এখন মার খেলে পাল্টা মারতে পারে। শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারে। এটাই নতুন ভারত। এটাই নরেন্দ্র মোদীর ভারত। और मैं दोस्तों इंतजार लंबा नहीं कर सकता। चुन चुन करके हिसाब लेना ये मेरी फितरत है। কথা আছে বন্ধু বেছে নেওয়া যায়, কিন্তু প্রতিবেশী বাছা যায় না। ভারতের সমস্যাও কিছুটা এমনই। একদিকে পাকিস্তান, একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ। ভারতের সব সীমান্তেই সমস্যার কাঁটাতার। তাই স্বাধীনতার পর থেকে বারবারই সীমান্ত নিয়ে সমস্যায় পড়তে হয়েছে দিল্লিকে। উত্তাপ বেড়েছে, সংঘাত হয়েছে। দেশের একজন প্রধানমন্ত্রী এক একটি উপায়ে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টাইল একেবারে স্টেট কাট, মারতে এলে পাল্টা মার। সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক, অপারেশন সিঁদুর। গত কয়েক বছরে শত্রুদের শিরদাঁড়ায় কাপড়ে ধরিয়ে দিতে পেরেছে এই নয়া ভারত। প্রতিরক্ষার পিচে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কয়েকশো যোজন পিছনে ফেলে দিয়েছেন তাঁর উত্তরসূরি নরেন্দ্র মোদী। নেহেরু জমানায় একমাত্র বড় লড়াই ছিল চীনের সঙ্গে 1962 সালে। সেই লড়াইয়ে কার্যত গোহারা হেরেছিলেন তিনি। 1959 সালে তিব্বতী ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেয় ভারত। তারপরে দিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, সীমান্তে সংঘাত, নেহেরুর হার।
1971 সালে যুদ্ধের আগে দেশের তৎকালীন ফিল্ড মার্শাল স্যাম মানেকাস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার বাবা যদি সেনা প্রধানের পরামর্শ শুনতেন তাহলে চীনের কাছে আমাদের এভাবে হারতে হতো না। অনেকে বলেন 62-র সেই হারের মাসুল আজও গুনতে হচ্ছে ভারতকে। উল্টো দিকে নরেন্দ্র মোদী তাঁর ভারত বিধ্বংসী। জম্মু কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে ঢুকে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পাল্টা ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক, সীমান্ত পেরিয়ে জঙ্গিদের লঞ্চ প্যাড গুড়িয়ে দেয় ভারতীয় বাহিনী। 2019 পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। পাল্টা ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ার স্ট্রাইক, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেয় বায়ুসেনা। 2025 পেহেলগাঁওয়ে নজিরবিহীন জঙ্গি হামলা, ধর্ম বেছে বেছে নারকীয় হত্যা, ভারতবাসীর চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই বদলা। অপারেশন সিঁদুর, পাকিস্তানের মাটিতে জৈশ এবং লস্করের সদর দপ্তর ধ্বংস করে দেয় ভারত। ভারতীয় ক্ষেপণাস্ত্র টার্গেট করে পাকিস্তানের পরমাণু ঘাঁটি কিরানা পাহাড়কেও। ভারতের পরাক্রম কাঁপুনি ধরিয়ে দেয় পাকিস্তানের শিরদাঁড়ায়। সীমান্তে যখনই কোনো সংকট এসেছে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মোদির ভারত। দেশের সুরক্ষায় নো কম্প্রোমাইজ। ये नया भारत है, घर में घुसकर मारता है। নিউজ 18 বাংলা।